দেশে গণতন্ত্র ফেরাতে জনগণ বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা। পরে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে এক প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ডোনাল্ড লু সফর নিয়ে ভাবছে না বিএনপি। আরও বলেন, বাংলাদেশের জনগণ অতীতেও গণতান্ত্রিক আন্দোলন সফল করতে বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করেনি, ভবিষ্যতেও করবে না। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ। রাজশাহী থেকে যোগ দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকুল আরিফিন এবং রাজধানীর সেগুনবাগিচা থেকে আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদের কাছে। জনাব ফয়েজ আহমেদ, যেটি জানতে চাই যে যুক্তরাষ্ট্রের সাথে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেগুলো চুকিয়ে নেওয়ার এখনই মোক্ষম সময় নয় কি? একদম আমি মনে করি, এবং এই যে সফর হচ্ছে, এর আগেও একটা সফর হয়েছিল, তারপরে বিভিন্ন রকমের বক্তব্য এসছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে, প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে আমাদের 7ই জানুয়ারি নির্বাচনের পরে। সেগুলো সবগুলোরই উদ্দেশ্য এক, যে এই নির্বাচন বা তার পূর্ববর্তী সময়ে যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, সেগুলো থেকে বের হয়ে আমাদের সম্পর্কটাকে, আমাদের সহযোগিতাগুলোকে আবার এক স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেই কাজটি এই সফরে হবে বলে আমি আশা করি। জি, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজিকুজ্জামান রতনের কাছে। জনাব রতন, যেটি আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক বিবেচনায় লুর সফর কোনো গুরুত্বই কি বহন করে না? ধন্যবাদ। সফর যে গুরুত্ব বহন করে সেটা আমাদের বাংলাদেশের ক্ষমতাসীন দলের ভূমিকা দেখলেও বোঝা যায়, যে তাকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে অথবা তার সঙ্গে যারা বৈঠক করছেন সেটা যেমন একটা দিক, আবার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক যে কথাটা বললেন যে মাতামাতি করার কিছু নেই, কিন্তু মাতামাতি তো তারাই করছেন। তো আমরা যেটা মনে করি যে আমাদের শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে আমরা মনে করি যে ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় পৃথিবীর কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এমন নজির কি আছে? সেরকম কোনো নজির তো আমরা দেখাতে পারি না। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে আমেরিকার ভূমিকা কি, বাংলাদেশের রাজনীতিতে সে কী ভূমিকা পালন করতে চায়, বাংলাদেশের ভূ রাজনৈতিক এবং ভূ সামরিক ক্ষেত্রে আমেরিকার উদ্দেশ্যটা কি, চীন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিটা কি, এবং আমাদের যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে তেল গ্যাস সম্ভাবনা, সেক্ষেত্রে আমেরিকার ভূমিকাটা কি। একটা জিনিস খেয়াল করার মতো, পৃথিবীতে সমুদ্র আছে কিন্তু গরিব দেশ পৃথিবীতে মাত্র 4টা। এর মধ্যে যেমন সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান এবং বাংলাদেশ। বাকি সমুদ্রের পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশ সমুদ্রকে ব্যবহার করে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে। আমাদের দেশ যে উন্নয়ন ঘটাতে পারেনি তার কি কি কারণ আছে? সমুদ্র সম্পদের উপর লোভ, আমাদের দেশের সম্পদের উপর লোভ তো সাম্রাজ্যবাদীদের সবসময়। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বঙ্গোপসাগরের যে গ্যাস ক্ষেত্র, সেই গ্যাস ক্ষেত্রগুলো ইজারা নেওয়ার জন্য যে কোম্পানিগুলো বিড করেছে তার সবগুলোই প্রায় আমেরিকান। আপনারা এটাও দেখেছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য যে বাড়ছে, এই বাণিজ্যটা আমেরিকার জন্য একটু উদ্বেগজনক এবং ভারতের জন্য একটু চাপের মধ্যে পড়ার বিষয়। কারণ চীনের সঙ্গে প্রায় $25 বিলিয়ন বাণিজ্য, ভারতের সঙ্গে প্রায় $14-15 বিলিয়ন বাণিজ্য, আমেরিকার সঙ্গে $10 বিলিয়ন বাণিজ্য। আমাদের $8.5 বিলিয়ন তৈরি পোশাক আমেরিকার বাজারে যায়। আবার আমাদের বাংলাদেশের রাজনীতিটা আমেরিকানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা 3 দিকে বেষ্টিত হয়ে আছি। ভারত একদিকে, সামান্য অংশ মায়ানমার এবং বাকিটা সমুদ্র। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চীনের ভূমিকা কি, ভারত মহাসাগরকে কেন্দ্র করে চীনের ভাবনাটা কি, এগুলো তারা বিবেচনা রাখছে। ফলে লু এখানে যে এসেছেন শুধু গণতন্ত্র মানবাধিকারের কথা বলতে তা নয়, তার আরেকটা এজেন্ডা আছে বিনিয়োগ, তারপর একটা এজেন্ডা আছে বাণিজ্য। বিনিয়োগ এবং বাণিজ্যটাই হচ্ছে প্রধান, বাকিগুলো হচ্ছে এখানে অপ্রধান। আর আমাদের দেশে বুঝতে পেরেছি। জনাব রতন, আপনি থাকুন আমাদের সাথে, আবারও আসবো আপনার কাছে। এবার যেতে চাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকুল আরিফিনের কাছে। জনাব সাদেকুল আরিফিন, যেটি জানতে চাই যে শ্রম আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, এসব বাদ হলো আসলে কাদের চাপে? তবু কেন সরকারের মন্ত্রীরা বলছেন যে যুক্তরাষ্ট্রকে পরোয়া করে না? ধন্যবাদ।
আপনি যেটা বলছেন শ্রম আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন, এগুলো আমাদের দেশের জনগণের জন্যও দরকার, শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্যও দরকার। ডিজিটাল নিরাপত্তা আইনটি আমাদের আপামর জনগণের নিরাপত্তার জন্য প্রয়োজন। সেই জায়গাটা থেকে অন্যান্য দেশের মতামত কি বললো না বললো সেটার চেয়েও বড় গুরুত্ব হলো সরকার কিভাবে পদক্ষেপ নিচ্ছে। সরকারি বিষয়গুলোতে পদক্ষেপ নিচ্ছে, এটা ইতিবাচক দিক। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমেরিকার মতো দেশ, বাংলাদেশে আমেরিকার রাজনীতি, ভারতের রাজনীতি, চীনের রাজনীতি এবং রাশিয়ার রাজনীতি এখন একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা কিছুক্ষণ আগে রাজিবুজ্জামান সাহেব বলছিলেন। মূলত বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা থেকে যদি উত্তরণ ঘটানোর জায়গাটায় আসতে চাই, যেটা প্রথমেই আমাদের মুন্সি সাহেব বলছিলেন যে একটা বাণিজ্যিক সম্পর্ক থেকে শুরু করে 7ই জানুয়ারি নির্বাচন পরবর্তীতে যে রকমের বা নির্বাচনের পূর্বের যে অবস্থা তৈরি হয়েছিল, সেই জায়গাটা থেকে উত্তরণ ঘটানোর জন্য আমি তো মনে করি যে এই লুয়ের এখন এবার যে আশা, সেই জায়গাটা থেকে এই বিষয়গুলোকে দিয়ে উদ্যোগ নেওয়া দরকার, এটার সমাধান দরকার। তবে সমাধানের চেয়েও আমার কাছে মনে হয়েছে যে এই আশাটা পারস্পরিক পররাষ্ট্র এবং কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। যেমন আজকে তারা জলবায়ু পরিবর্তনের বিষয়ে কথাবার্তা বলেছেন, তরুণদের নিয়ে কথাবার্তা বলেছেন উনি। এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু নিয়ন্ত্রণের পরিবর্তনের প্রভাবের ব্যাপারে বহুদিন আগে থেকে ভয়েস রেজ করে কথা বলে যাচ্ছেন। সেই জায়গাটায় তাদের সাথেও কিন্তু কিছুটা এইসব ইস্যুতে, এইসব সোশ্যাল ইস্যু বা এইসব ধরনের ইস্যুতে কিন্তু কিছুটা আমরা মনে করি যে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের দেশের যে উপকৃত হবে, সেটি আন্তর্জাতিকভাবেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কেরও একটা ভালো উন্নয়ন ঘটবে। সর্বশেষে আমি এই পর্যায়ে যেটা বলতে চাই সেটা হলো লুয়ের আগমন নিয়ে রাজনীতির নেতৃবৃন্দ, সেটা সরকারি দলের হোক বা বিএনপির হোক বা অন্য দলের হোক, তারা তাদের মতো করে যে বিভিন্নভাবে বক্তব্য দিবেন। সরকার যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সেইগুলোকে আমার মনে হয় যে ইতিবাচক ভাবে দেখা দরকার। জি, বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে, আবারও যেতে চাই জনাব মুন্সি ফয়েজ আহমেদের কাছে। মুন্সি ফয়েজ আহমেদ, ফিলিস্তিন ইস্যুতে ডোনাল্ড লুকে জিজ্ঞাসা করা উচিত কিনা? নিশ্চয়ই জিজ্ঞাসা করা উচিত এবং জিজ্ঞাসা করা হয়েছে, এটা তো বোঝা গেল। আমার মনে হয় যে এই যে সুশীল সমাজের সাথে তাদের তার যে সমস্যা হয়েছিল, তারপরে কিছু লোক বার হয়ে এসে এই বক্তব্য দিয়েছেন যে তিনি কি বলেছেন যে প্যালেস্টাইনের ইসরায়েলের যে ইয়েটা, সেটা সম্বন্ধে আমাদের যে ধারণা সেটা পুরোপুরি ঠিক না, আমরা যে বলছি গণহত্যা হচ্ছে। তিনি এরকমের একটা কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এর থেকে বোঝা যায় যে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনে পেয়ে কেউ এটা জিজ্ঞেস করবে না, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এখন যে বিষয়ে যুক্ত হয়ে আছে সেটা হচ্ছে প্যালেস্টাইনে যে ইসরায়েলি গণহত্যা, সেটাকে তারা সমর্থন দিচ্ছে এবং পৃথিবীব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এবং পৃথিবীব্যাপী তার নিন্দা হচ্ছে। তো সেটা তো স্বাভাবিকভাবেই আলোচনায় আসবে। জি, সেক্ষেত্রে একটু জানতে চাই ছোট করে, যে ডোনাল্ডুর এবারের যে সফর, সেটি কি আপনার কতখানি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? এটা তো খুব, আমি প্রথমেই বলেছি যে গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের নির্বাচনের আগে যে ধরনের আবহ সৃষ্টি হয়েছিল, সেখান থেকে উত্তরণের একটা প্রয়োজন ছিল এবং সেই জন্য যে আমাদের বিভিন্ন বহুমুখী সহযোগিতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাদের স্বার্থ আছে, আমাদের স্বার্থ আছে, সেই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে সেটা যাতে এক জায়গায় থেমে না থাকে, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন পর্যায়ে নিয়ে যাওয়া এবং কতগুলো নতুন বিষয়ের মধ্যে চলে আসছে। যেমন বেশ কিছুদিন ধরে আমরা আলোচনা করছি কি বলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সম্বন্ধে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, এদের এক ধরনের চিন্তা, আমাদের এক ধরনের চিন্তা, তো সেইগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। তারপরে মিয়ানমারের কথা নিয়ে আলোচনা হবে, যেটা একটা ইঙ্গিত করেছেন অনেকে আগের বক্তারা, যে ভূ রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশের অনেক বৃদ্ধি পেয়েছে, তার ফলে সবাই আমাদের সাথে নানানভাবে সম্পর্কটাকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনি থাকুন আমাদের সাথে, আবারও যেতে চাই রাজিকুজ্জামান রতনের কাছে। জনাব রতন, যেটি জানতে চাই যে বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রভাব অস্বীকার করার কোনো উপায় কি আছে? না, যেটা বাস্তব সত্য সেটাকে তো অস্বীকার করার উপায় নেই। তবে এর সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে, যেমন ধরুন গাজায় গণহত্যা সম্পর্কিত যা বলা হয়েছে তাকে যদি অতিরঞ্জিত বলে, একটা 365 বর্গ কিলোমিটার জায়গায় 50,000 মানুষ হত্যা করা হয়েছে।
আমাদের ঢাকার কথা চিন্তা করুন তো, ঢাকার জনগোষ্ঠীর সঙ্গে তুলনা করলে ঢাকা শহরে যদি 3 লক্ষ মানুষকে হত্যা করা হয় তাহলে তার ইম্প্যাক্টটা কি হবে? সেই ইম্প্যাক্টটাকে যারা বলছেন যেটা খুব একটা বড় ব্যাপার নয়, তাহলে বুঝতে হবে যে মানুষের জীবনটা তাদের কাছে সংখ্যার চাইতে বড় কিছু নয়। 1 2 নম্বর হচ্ছে যে শুধু পরাশক্তি বলেই তারা পৃথিবীর সমস্ত দেশের উপর অর্থনৈতিক, সামরিক এবং বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করবেন, আর সেটাকে যারা মেনে নেবেন অথবা তাদের সাথে থেকে নিজেদের উন্নয়নের কথা ভাবতে থাকবেন, তাহলে তারা যে কতখানি ইতিহাসকে উপেক্ষা করছেন। যেমন ধরুন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রশ্নটা যদি হয়, ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা এখন যেটাকে সাইবার সিকিউরিটি আইন বলে, এই আইনে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কারা? প্রতিপক্ষ রাজনৈতিক দল এবং সাংবাদিকরা। আচ্ছা, এতে করে যারা আমাদের দেশের মানুষের উপর নিপীড়ন চালায় তাদের কয়জনকে আমরা শাস্তি পেতে দেখলাম? কিংবা শ্রম আইন, যে গণতান্ত্রিক শ্রম আইনটা দরকার, এটা তো আমাদের সংবিধানে আমাদের যে কথাটা বলা আছে, আইএলও কনভেনশন 87 এবং 98-কে বাংলাদেশ সরকার 1972 সালে রেটিফাই করেছে। তাহলে তার আলোকে, কিংবা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সেই 1948 সালে ফিলাডেলফিয়া ঘোষণা, এটার সঙ্গে সঙ্গতিপূর্ণ কি নয়, এটা নিয়ে আমরা তো শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বলছি। ফলে এটা তো আমাদের বাইরের কারো কাছ থেকে শোনার দরকার নেই। সরকার যদি জনগণের কথা শোনেন, তাহলে আর বাইরের কারো মতামত শোনার কি দরকার? বরঞ্চ নিজেরা যে অন্তঃকোন্দলে লিপ্ত হন, যাতে করে বাইরের পরাশক্তিগুলো আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি এবং আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার সুযোগ পায়। জনাব রতন, আপনি থাকুন আমাদের সাথে। আবারও যেতে চাই ডক্টর সাদিকুল আরিফিনের কাছে। জনাব সাদিকুল আরিফিন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের যে উদ্বেগ, সেটি কি অযৌক্তিক কিনা, নাকি চাপে রাখার কৌশল? আমি যদি স্পষ্ট কথাই বলি, সেটা হলো চাপে রাখার একটি কৌশল। কারণ বাংলাদেশের মানবাধিকারের অবস্থা পৃথিবীর অনেক অনেক দেশের থেকে অনেক ভালো। এই স্বয়ং যেটা বলছেন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকারের অবস্থা, সেটি তো দেখেছি। আমাদের যে জায়গা থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব এই কদিন আগেই মার্কিন যে জন্মে বাংলাদেশ বংশোদ্ভূত দুজনকে গুলি করে মেরে ফেললো। স্কুলে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যখন গুলি করে মেরে ফেলছে, বা তার কোনো বিচার বা তার কোনো কিছু বিষয় নাই। অর্থাৎ মানবাধিকার পরিস্থিতি নিয়ে যদি কেউ বলতে চায়, তাহলে আমি বলবো যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এখনো এখনো অনেক 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 বেশি উন্নত আছে। স্যার, আপনার বক্তব্য স্পষ্ট। ডক্টর সাদিকুল আরিফিন, রাজিকুজ্জামান রতন এবং জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।